নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নির্বাচন চলছে এবং নির্বাচনে কিন্তু আমরা প্রত্যেকে, অর্থাৎ আমি, আপনি, আমরা সবাই কিন্তু তেতে রয়েছি যে নির্বাচনে কি হতে যাচ্ছে, অর্থাৎ কোন দল দিল্লিতে ক্ষমতায় আসবে এবং কারা আগামী 5 বছর দেশের দায়িত্ব নেবে এবং কে প্রধানমন্ত্রী হবেন। তো এই অনুষ্ঠান অর্থাৎ টার্গেট হটস্পট আপনারা পর্বের পর পর্ব দেখছেন। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন আসনে যাচ্ছি, বিভিন্ন লোকেশনে যাচ্ছি এবং সেখানকার মানুষজন অর্থাৎ আপনাদের সাথে আমরা কথা বলছি, আমাদের সহকর্মী প্রতিনিধি কথা বলছে এবং আপনারা কি চাইছেন, কি পেয়েছেন, কি চাইছেন নতুন এমপির থেকে এবং কি ভেবে আপনারা ভোট দেবেন, এইসব নিয়ে কিন্তু আমাদের টার্গেট হটস্পট। টার্গেট হটস্পট আমাদের আজকের এপিসোড অর্থাৎ আজকের পর্ব এমন একটি জায়গা, এমন একটি লোকেশন, কলকাতা, একদম খাস কলকাতার। এইখানে তৃণমূলের গড় বলা যায়। তৃণমূলের গড় এই জন্যই বললাম কারণ সব বিধানসভা, এই লোকসভার অন্তর্গত সব বিধানসভায় কিন্তু শুধু তৃণমূলের পতাকা উঠছে এবং এই লোকসভা থেকে কিন্তু তৃণমূলকে হারানো তো দূরের কথা, তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোই কিন্তু খুব বড় একটা ব্যাপার। আমরা কলকাতার দক্ষিণের কথা বলছি, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এখান থেকে কিন্তু একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমপি ছিলেন, অর্থাৎ সাংসদ ছিলেন। এইবার দক্ষিণ কলকাতায় কি হবে, দক্ষিণ কলকাতার মানুষজন কি বলছেন জানবেন আমাদের আজকের হটস্পটের লোকেশন কলকাতা দক্ষিণ। আজ আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করব সেই কেন্দ্রের নাম দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের খাস তালুক হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকেই দীর্ঘদিনের সাংসদ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই কেন্দ্রের মধ্যেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এইবার অর্থাৎ 2024-এ কিন্তু একটু ইন্টারেস্টিং জায়গা, একটি ইন্টারেস্টিং লুক পেয়েছে। কেন ইন্টারেস্টিং লুক পেয়েছে? কারণ এখানকার বিজেপির প্রার্থী যিনি, তিনি কিন্তু অঞ্চলের বাসিন্দা নন, অঞ্চলের মানুষ নন, কিন্তু তিনি কিন্তু একজন সিটিং এমপি। রায়গঞ্জের যিনি এমপি ছিলেন দেবশ্রী চৌধুরী, তাকে কিন্তু দক্ষিণ কলকাতায় চ্যালেঞ্জ জানানোর জন্য বিজেপি পাঠিয়েছে তৃণমূল প্রার্থী মালা রায়কে। এখন এই লোকসভা কেন্দ্রে কি হতে যাচ্ছে, যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2019-এ যাই, আমরা দেখব 2019-এ মালা রায় এই অঞ্চল অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন প্রায় 1,55,102টি ভোটে। কনভিনসিং ভিক্টরি বলা যায়। তিনি পেয়েছিলেন 5,73,119 ভোট, 47%, 47%। চন্দ্রকুমার বোস বিজেপির প্রার্থী ছিলেন 2019-এ, 4,17,927টি ভোট পেয়েছিলেন, 34%। এবং নন্দিনী মুখার্জি সিপিএম প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন 1,40,275, 11%। কংগ্রেসের প্রার্থীও কিছু ভোট পেয়েছিলেন। এইবার 2024-এ কিন্তু জোট হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ বামের ভোট কিন্তু বামেই থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে। মালা রায় এবারও লড়ছেন, তৃণমূলের মালা রায়। তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য রায়গঞ্জ থেকে বিজেপি নিয়ে এসছে দেবশ্রী চৌধুরীকে এবং তার সঙ্গে সায়রা শাহ হালেম জোট প্রার্থী, সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী। খুব জোর কিন্তু প্রচার করছেন তিনজনই। আমরা প্রচুর মানুষকে দেখছি, সায়রা শাহ হালেম তিনি যখন প্রচার করছেন তার সঙ্গে কিন্তু প্রচুর মানুষজন থাকছেন এবং ভালো রেসপন্স পাচ্ছেন। দেবশ্রী চৌধুরীও কিন্তু বেশ ভালো প্রচার করছেন। আর কলকাতা দক্ষিণের অন্তর্গত যে 7টি বিধানসভা, আগেই বলেছি, সবটাই কিন্তু তৃণমূলময়, অর্থাৎ কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ, সবটাই অর্থাৎ 7টি বিধানসভায় কিন্তু একদম তৃণমূলের পতাকা উঠছে, তরতর করে উঠছে। এইবার কি হতে যাচ্ছে, করার চ্যালেঞ্জ কি জানাতে পারবেন দেবশ্রী চৌধুরী? সায়রা শাহ হালেম বামের ভোট বামে রেখেই বা কতটা চ্যালেঞ্জ জানাবেন মালা রায়কে, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এক কথায় বলা যায় কলকাতা দক্ষিণ কিন্তু খুব ইন্টারেস্টিং লড়াই আপনাদের সামনে আসছে এবছর। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন
2019 থেকে 2024 পর্যন্ত মালা রায়কে কি মার্কশিট দিচ্ছেন, তার কাজে কি তারা সন্তুষ্ট, তারা কি হ্যাপি? মালা রায় যে সমস্ত প্রকল্প বলেছিলেন 2019-এ এমপি হওয়ার আগে, এমপি হওয়ার পর, দিল্লিতে যাওয়ার পর কতবার এলাকায় দেখা গেছে, সেখানকার মানুষজন কি বলছেন, সব প্রকল্প কি তারা পাচ্ছেন? আবার পাশাপাশি 2024-এ কি ভেবে তারা ভোট দেবেন, অর্থাৎ কোন দিকে হাওয়া? মালা রায়কে কড়া টক্কর জানানোর জন্যই কি দেবশ্রী চৌধুরী, ফাইটিং নেত্রী দেবশ্রী চৌধুরী, সিটিং এমপি রায়গঞ্জের, তাকে বিজেপি এনেছে? নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, না হলে কেন আনবে? রায়গঞ্জ থেকে তাকে পাঠানো হয়েছে এইখানে। এখন সেখানকার মানুষজন কি পেয়েছেন, কি পাননি, পাশাপাশি কি পেতে চান, কি ভেবে ভোট দেবেন, আপনাদের সামনে। কি বলছেন এখানকার সাধারণ মানুষ, তাদের দৈনন্দিন কি প্রয়োজনীয়তা যা সাংসদ পূরণ করতে পারেনি বা পূরণ করতে পেরেছে, সমস্ত বিষয় নিয়ে আজ আমরা খোঁজ খবর নেব। দক্ষিণ কলকাতার সবথেকে বেশি যেটা প্রয়োজন, আমাদের কসবা অঞ্চলের বাসিন্দার আমি, কসবার জলের সংকট চলছে, হ্যাঁ, অর্ধেক জায়গা ঠিকমতো জল আসে না, সেটা সবথেকে আগে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। তা নানা রকম মানে আনাতস বিল্ডিংয়ে ভরে যাচ্ছে, দেখার কেউ নেই, দেখছে না কেউ, চারিদিকে যেখানে গলিতে গলিতে চারতলা পাঁচতলা বাড়ি উঠে যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, বলার কেউ নেই, বলতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, এইসবগুলো আমার মনে হয় প্রশাসনের আগে দেখা উচিত। এবার ভোট প্রচারেও ওনাকে দেখা যায়নি। বনশ্রী অঞ্চলেই পানীয় জলের বিভিন্ন সময় সমস্যা দেখা দেয়, যদিও এখন সেটা নেই, কিন্তু রাস্তাঘাট তো বিভিন্ন জায়গায়, দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা আছে। বিভিন্ন একটু বৃষ্টি হলেই হচ্ছে আপনার 129 নম্বর ওয়ার্ড, 130, 131-এর কিছুটা, এবং আরও পিছন থেকে যদি বেহালা যদি আরও পিছন থেকে যাওয়া যায়, যেমন 127, 28, 25, 26, এগুলো জলের তলায় ডুবে যায় পুরো। তো এই জল জমার সমস্যা বেহালায় দীর্ঘদিনের, এবং এই সমস্যা সাংসদ বিধায়ক এরা কেউই সমাধান করতে পারেনি। বেহালার জ্যাম মেটানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, বেহালার জল জমার সমস্যার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। সর্বোপরি যে এই যে মেট্রোটা চালু হয়েছে, মেট্রোটা 2010 সালে, যতদূর আমার মনে পড়ছে 2010 সালে মেট্রোর উদ্বোধন হয়। তারপরে গড়িমসি করতে 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 এতদিন পর মেট্রো চালু হলো, এখনও সেইভাবে নিয়মিত মেট্রো রেলের কোনো সেইভাবে পরিষেবা মানুষ পাচ্ছে না। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর গড়িমসি করতে করতে প্রায় 2-2.5 বছরের মাথায় নিত্যদিন মানে নিত্যযাত্রীরা প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হয়েছে। কিছু কিছু জায়গায় নোংরা ময়লা আবর্জনা থাকে, সেটা আরও বেশি করে পরিষ্কার হওয়া উচিত। আমার মনে হয় এটা আগে অনেক বেটার হয়ে যাবে, এবং এখানে শান্তি শৃঙ্খলা সেটা বজায় রয়েছে, এবং সেটা আমরা ভালো পাবি। এটা দিয়ে কোনো নিঃসন্দেহে বলতে পারি দক্ষিণ কলকাতার মানুষ খুব শান্তি শৃঙ্খলায় জীবনযাপন কাটান। আরও বেটার যদি গাড়ি পাওয়া যায়, তাহলে বিশেষ করে রাতের দিকে, তাহলে খুব ভালো হয়। সাংসদ আছে, আমরা চাইবো এটা নিয়ে আরও একটু দেখুক, যাতে পরিষ্কার জঞ্জাল ফঞ্জাল পরিষ্কার, বা রাস্তাগুলো যে ঠিকঠাক থাকে, বা মানে আর যে মানে নর্মাল লোকে যেগুলো ডেলি ইউজেজে লাগে সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা এখানকার যেই থাকবে তাকে আমরা এটাই আশা করি, এটা যাতে ওরা দেখে বেশি। একটা জিনিসের অভাব বড্ড ফিল করি, সেটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠ আছে, 2-4টে আছে, কিন্তু আরও একটু দরকার ছিল, সেটা একটু হলে ভালো হয়। এছাড়া আর পানীয় জল, রাস্তাঘাট, এমনি পানীয় জল, রাস্তাঘাট তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি যে এরিয়া আছি সেই এরিয়াতে কোনো সমস্যা নেই, রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, রেগুলারই সব হয়। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছিল একটা বিরতি নেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো, টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না, এমনকি রান্নাও। নেচার পিওর -17 কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্ট্রল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী
জালকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম প্রোটিন ফিশ ফিড, ভাসমান খাদ্য। কলকাতা দক্ষিণে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি। সেখানকার মানুষজন কি বলেছেন, কি পাননি, কি পেয়েছেন, কি ভেবে তারা ভোট দেবেন, ইতিমধ্যেই আপনারা দেখেছেন। এখন যা যা পাননি সব লোকসভার কেন্দ্রেই কিন্তু যেখানে আমরা যাচ্ছি, অর্থাৎ আমাদের সহকর্মীরা যাচ্ছেন, আমাদের প্রতিনিধিরা যাচ্ছেন, মানুষজন কিন্তু অনেক কমপ্লেন করছেন, অভিযোগ করছেন, পাশাপাশি যা যা পেয়েছেন সেগুলোও তারা বলছেন, এবং কি পাননি লিস্টটা কিন্তু দীর্ঘ, বেশ লম্বা। এখন কেন তারা পাননি, কার ব্যর্থতা, দায়ভার কার, কে দায়িত্ব নেবে, সেখানকার যারা রাজনৈতিক নেতা এবং নেত্রী আছেন, অর্থাৎ লোকাল লিডার্স যারা আছেন বিভিন্ন দলের, শাসক দল, বিরোধী দল, জোট অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের, তাদের কি বক্তব্য এবং ভোটের স্ট্র্যাটেজি, এবার কি ভেবে তারা ভোটে যাচ্ছেন, মালা রায়কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন দেবশ্রী চৌধুরী এবং সায়রা শাহ হালিম, সেখানকার নেতা এবং নেত্রী, লোকাল লিডার্স কি বলছেন দেখুন। এখানে কোনো অন্য রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব সারা বছর 365 দিন দেখা যায় না। আর এখানে প্রত্যেকটা ঘরে ঘরে তৃণমূল। এখানে শুধু তৃণমূল বলেই তৃণমূল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে দীর্ঘদিনের সাংসদ ছিলেন। উনি আমাদের কর্মীদের এবং মানুষের সাথে সম্পর্কটা এত নিবিড় গভীর করে দিয়েছেন যে দক্ষিণ কলকাতা নিয়ে আমরা আলোচনা করি না। কে বিজেপির দাঁড়িয়েছে আমরা ভুলে গেছি, এখনই ভুলে গেছি কতবার কে দাঁড়িয়েছে সেটাও মনে নেই। আর সিপিএমের কথা ছেড়েই দিলাম, ওরা তো বাম এখন রামে গিয়ে দাঁড়িয়েছে, অস্তিত্বহীন একটা পার্টি হয়ে দাঁড়িয়েছে। আর বিজেপির এখানে কোনো অস্তিত্ব নেই। মানে এখানে কোনো মিছিল মিটিং করতে হলে 26 পরগনা থেকে লোক আনতে হয়, 24 পরগনা দরকার মানে ছাড়িয়ে যায় ওদের। আমরা ভাবছি না আমরা খালি মানুষের সাথে কতটা আরও নিবিড় সম্পর্ক করতে পারি, সেটাই আমাদের ভাবনা। আপনি যদি বিজেপির দুর্নীতি দেখেন, যদি 1 লক্ষ হয়, তৃণমূলের হয়তো বিক্ষিপ্তভাবে কেউ কেউ করলে সেটা 50-এও দাঁড়াবে না। বিজেপির কাছে দুর্নীতি ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল মানে টিকতেই পারবে না। ওরা পাহাড়পোনা দুর্নীতিগ্রস্ত একটা দল। দক্ষিণ কলিকাতার মানুষ এখন একটা পরিবর্তন চাইছেন, সেই নিরিখে এখানে একটা পরিবর্তনের সম্ভাবনা বিশালভাবে আছে। আমরা আগামী দিনে এটা দেখেছি যে আগামী দিনে আমাদের সিচুয়েশন এখানে আসতে চলেছে, তাতে একটা পরিবর্তন এখানে ঘটার সম্ভাবনা খুব রয়েছে। আপনি জানেন মালা রায় একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, মালা রায়কে আপনি খুব হালকা ক্যান্ডিডেট বলতে পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এগেনস্টে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট দরকার ছিল, আর উনি একজন মহিলার এগেনস্টে একজন মহিলা ক্যান্ডিডেটই বেশি সুটেবল ক্যান্ডিডেট হয়। তো সেই কারণে ওনাকে নিয়ে আসা হয়েছে। এই নয় যে উনি ওখানে কাজ করেননি বলে ওনাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, নট দ্যাট। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে ববি হাকিম, যারা এখানে আশেপাশে আছেন সবাই মন্ত্রী। মানে একটা জেলার মতন এত মন্ত্রী, আর তাদের এত প্রেশার আর এত সন্ত্রাস যে মানুষ এখানে বাঁচেই দুর্ভর। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেভাবে প্রকাশ, আপনি সিপিএম কংগ্রেসের অবস্থা দেখুন, সিপিএম তো এখানে এত রাজত্ব চালিয়ে গেছে, আপনি সিপিএমের দেখুন কী অবস্থা আছে। সিপিএম পারছে, ভারতীয় জনতা পার্টি তো কোনোদিন এখানে ক্ষমতায় ছিল না। তো সে জায়গায় দাঁড়িয়ে কী করে আশা করা যেতে পারে যে সিপিএমকে যেখানে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না এখানে, সেখানে ভারতীয় জনতা পার্টি তাও এত মিটিং করছে, মিছিল করছে, এখানে নিজের কার্যক্রম করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে, এটা আমরা আশাই করতে পারি। দেখুন, অনেকে মনে করছে যে দক্ষিণ কলকাতা ওনাদের বুক পকেটে রয়েছে, এবার দক্ষিণ কলকাতা ওনাদের বুক পকেট থেকে বেরিয়ে যাবে। কারণ দক্ষিণ কলকাতার মানুষ দীর্ঘদিন ধরে এক কথায় বলতে পারি অবহেলিত। কাদেরকে দিয়েছেন সাংসদ উনি? গত 10 বছরে সেই সাংসদকে চোখে দেখেছেন মানুষ? এমআইসি হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন, নিজের অঞ্চলে কাউন্সিলর থাকবেন, আবার সাংসদ থাকবেন। কতদিন গিয়েছেন সংসদে, কি কাজ করেছেন? দক্ষিণ কলকাতার একটা স্থায়ী একটা ইসের কথা বলুন তো আমাদের, একটা স্কুল, একটা কলেজ, একটা নতুন রাস্তা, একটা নতুন ফ্লাইওভার, একটা নতুন অডিটোরিয়াম, কি দিয়েছেন তিনি? ওই ধনধান্য আর উত্তীর্ণ দুটো তৈরি করে রেখে দিয়েছেন। বাদবাকি কী হয়েছে মানুষের জন্য? 5000 পুকুর বুঝিয়েছে গত 10 বছরে। সারা কলকাতা শহরে সবুজকে ধ্বংস করেছেন। গণপরিবহন ব্যবস্থা বলে কিছু নেই। বস্তি অঞ্চলের মানুষের কাছে আজকে দিন আনি দিন খায় যে মানুষজন যারা আছেন আমাদের সারা কলকাতা জুড়ে, তাদের একটা বড় অংশ আজকে রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। বৃক্ষ তোমার নাম কি ফলেনো পরিচয়াতে। ভোটটা হতে দিন, তারপরে 4 তারিখে নির্বাচনে ফল প্রকাশ হবে। আমরা বলছি এবার দক্ষিণ কলকাতার মানুষ তারা বাম এবং কংগ্রেসের আমাদের যে প্রার্থী রয়েছেন সায়রা শাহ হালিম, তিনি বিভিন্ন জায়গায় যেভাবে ঘুরছেন, মানুষের কাছে যাচ্ছেন, যেভাবে আমরা সাড়া পাচ্ছি,
এবার 1 নম্বরে আমরাই থাকবো। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে, ওটা বিরতি দেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো, টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কলকাতার দক্ষিণের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পিকচার কি হতে যাচ্ছে, সেখানকার অ্যানালিসিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এবার যেহেতু জোট হয়েছে, সায়রা শাহ হালিম কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভালো রেসপন্স পাচ্ছেন, এবং যেহেতু কংগ্রেসের ভোট এবং লেফট ফ্রন্টের ভোট অর্থাৎ সিপিএমের ভোট যদি এক বাক্সে আসে, বামের ভোট বামে যদি থাকে, তার প্রভাব অর্থাৎ তার ডিভিডেন্ড কোন দল পাবে? দেবশ্রী চৌধুরী পাবেন, নাকি মালা রায়কে আরও কনভিন্সিং ভিক্টরি দেবে, অর্থাৎ তার জয় আরও সহজ হয়ে উঠবে? তার জন্য কিন্তু আমাদের অ্যানালিসিস, অর্থাৎ আমাদের যিনি অ্যানালিস্ট আছেন, বিশ্লেষক আছেন, রাজনৈতিক বিশ্লেষক, তার বিশ্লেষণ কিন্তু খুব খুব প্রয়োজনীয়। আমরা শুনবো রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন কলকাতা দক্ষিণ নিয়ে আপনাদের সামনে। দক্ষিণ কলকাতায় বামেদের অবস্থান ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কার্যত তৎকালীন সময়ে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির এই দক্ষিণ কলকাতা যবে থেকে রাশ ধরেন, তবে থেকে বলা যায় ক্রমশ তার জনসম্মোহিনী শক্তি এই দক্ষিণ কলকাতায় এক দুর্গ নির্মাণ করেছে, এবং শাসক হিসাবে এই অঞ্চলের লালন পালন দায়িত্ব গত নির্বাচনে তিনি যাকে অর্পণ করেছেন তার বিশ্বস্ত শ্রীমতী মালা রায়ের ওপরে, যিনি পৌরসভার দীর্ঘদিনের প্রতিনিধিত্ব করে আসছেন, এবং বলা যায় কলকাতা পৌরসভার নিরিখে তার মোটামুটি স্বচ্ছ ভাবমূর্তি, বস্তি উন্নয়ন এবং সর্বোপরি জনপরিষেবা গ্রহণ দেওয়ার ক্ষেত্রে সন্তোষজনক যে দক্ষতা তার আছে, মানুষ তাকে ডাকলে পায়, এটা সর্বজন গৃহীত। স্বাভাবিকভাবেই জননেত্রী ওনাকেই আবার এইবারে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন, দলের বিশ্বস্ত সৈনিক হিসাবে, এবং সর্বক্ষণের মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতার নিরিখে, তার স্বচ্ছতার নিরিখে দীর্ঘদিনের এই রাজনৈতিক সৈনিক আবারও দক্ষিণ কলকাতার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। অতি সম্প্রতি ঘটে যাওয়া কিছু কার্যকলাপ, যেগুলো অনেক সময় ফ্লোটিং ভোটার ক্ষেত্রে বা সুইং ভোটারের ক্ষেত্রে একটা কাজ করে, সেক্ষেত্রে বেআইনি নির্মাণ এবং গার্ডেন রিচের যে দুর্ঘটনা, তা শেষ পর্বের ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা আজকে অতটা নিরিখ হিসাবে বা সক্রিয় শক্তি হিসাবে বলা কতটা যুক্তিযুক্ত সেটা প্রশ্নাতীত। সিপিআইএম অর্থাৎ বাম তাদের এই লড়াইয়ে নিজেদেরকে ফেলে রাখেনি, তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তারা তাদের যে প্রার্থীকে দাঁড় করিয়েছেন স্বচ্ছতার নিরিখে, তার ক্ষেত্রে কোনো কোশ্চেন ওঠে না, এটা সবাই বলবেন আশা করি। দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী করেছে,
মনে রাখতে হবে দেবশ্রী চৌধুরী কেন্দ্রের মন্ত্রী ছিলেন। রায়গঞ্জে বিভিন্ন ক্ষেত্রে তাকে বলা হতো তাকে যে জনতা তাকে সেভাবে সংসদ হয়ে যাওয়ার পরে তাকে কাছে পায়নি, এবং অনেকাংশেই বলা যায় যে দলের মধ্যে অনেকটাই কোণঠাসা। সেই অবস্থায় দাঁড়িয়েও ওই কেন্দ্রে টিকিট সে আর পায়নি রায়গঞ্জে, এবং যে আমরা সবাই জানি বিজেপির মেরুদণ্ড হিসাবে কাজ করে আরএসএস, এবং আরএসএসের ক্ষেত্রে যার যে যতটা প্রভাব থাকে, দেবশ্রী চৌধুরীর অনেকটাই আরএসএসের অভ্যন্তরে ভেতরের খবর যা পাওয়া যায় যে অনেকটাই তার শক্তিশালী নিরিখ থাকার জন্য বা অনেকটাই প্রভাব থাকার জন্য তাকে হয়তো টিকিট থেকে বঞ্চিত হতে হয়নি, কিন্তু নিজের কেন্দ্র থেকে সরে যেতে হয়েছে। এবং দলের মধ্যে অনেকটাই বলা যায় যে নিজের কেন্দ্র থেকে সরে যাওয়ার অর্থ কিন্তু জনমানস থেকে অনেকটাই বিচ্ছিন্নতা, তার বিচ্যুতিকেই ইঙ্গিত করে। দক্ষিণ কলকাতার তিনি বিজেপির প্রার্থী। দেখা যাক পূর্বতনভাবে দক্ষিণ কলকাতার যিনি বিজেপির প্রার্থী ছিলেন সেই নিরিখে তার মার্জিন বাড়ে নাকি আরও কমবে, এটাই আরও দেখবার বিষয়। একই সঙ্গে ভাবাচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা কেন্দ্রে স্থায়ী সরকারের ক্ষেত্রে, এবং একই সঙ্গে বলা যায় যে খিচুড়ি সরকার তার প্রতি যে বলা যায় ব্ল্যাকমেলিং অনেক সময় আমরা দেখেছি হর্স ট্রেডিং হতে, সেক্ষেত্রে সেই ধরনের প্রবণতার ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে আস্থা রাখছেন, নাকি জাতীয় দলগুলোর ক্ষেত্রে আস্থা রাখছেন, নাকি বামপন্থীদের যে লোকসভার অভ্যন্তরে যে সুদীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে আবার ফিরে যাওয়ার জন্য তাদের চান্স দিতে চলেছেন, এটা দেখবার বিষয়। আপনারা দেখলেন, সবটাই দেখলেন, কিন্তু যে তৃণমূলের গড় বলে পরিচিত কলকাতার দক্ষিণে এবার লড়াইটা কতটা ইন্টারেস্টিং, কতটা কাছাকাছি হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। কাছাকাছি এই জন্য বললাম কারণ মালা রায়কে কিন্তু তিনজনই ফিমেল ক্যান্ডিডেট ওখানে, মালা রায়, দেবশ্রী চৌধুরী, সায়রা শাহ হালিম, এবং তিনজনই কিন্তু কড়াটক করে, অর্থাৎ খুব কাছাকাছি তাদের ভোট শেয়ার থাকবে বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। যদিও তৃণমূলের গড় অর্থাৎ দেবশ্রী চৌধুরী যেহেতু সিটিং এমপি এবং তিনি কিন্তু প্রচারে বেশ সাড়া পাচ্ছেন, পাশাপাশি সায়রা শাহ হালিমও কিন্তু বেশ সাড়া পাচ্ছেন, এবং মালা রায় ওখানকার সিটিং এমপি খুব পরিচিত এবং বেশ ভালো সমর্থন পেয়েছিলেন, কিন্তু 2019-এ প্রায় 6 লক্ষ ভোট পেয়েছিলেন। এখন এইবার 2024-এ কী হবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে মোটামুটি যা বুঝলাম রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিকের আমাদের যিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন তার বিশ্লেষণ, সেখানকার মানুষজনের রিয়াকশন, সেখানকার মানুষজন কি পেয়েছেন, কি পাননি, কি চাইছেন, কী ভেবে ভোট দেবেন, এত দুর্নীতি, পাশাপাশি বিজেপির যে প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী অমিত শাহ আসছেন, তারা সভা করছেন এবং রোড শো করছেন কলকাতা দক্ষিণ এবং কলকাতা জুড়ে, কিন্তু উত্তর দক্ষিণ দুক্ষেত্রে কিন্তু রোড শো করছেন, প্রধানমন্ত্রী করবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই আসনে কি হবে সেদিকে কিন্তু রাজনৈতিক মহল এবং আমাদের প্রত্যেকের নজর থাকবে। তবে অ্যাডভান্টেজ তৃণমূল ডেফিনেটলি, কারণ তৃণমূলের গড়। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ জানাবেন কিন্তু বিজেপির প্রার্থী এবং সিপিএম জোট প্রার্থী যিনি এখানে আছেন। এখন দেখবার বিষয় 4 তারিখ শেষ হাসি কে হাসবে। এইভাবে কিন্তু আমাদের টার্গেট হটস্পটের পর্ব চলতে থাকবে। আমরা আরও একবার ফিরে আসবো অন্য কোনো লোকেশনে, অন্য মানুষজনকে নিয়ে, অর্থাৎ তাদের বক্তব্য নিয়ে। টার্গেট হটস্পটের পর্ব আজ এখানেই শেষ হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়।